মেডিকেল ভর্তি পরীক্ষার ফল মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রাতে রাজধানীর মিলন চত্বর থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে বুয়েটের শিক্ষার্থীরাও যোগ দেন। শহীদ মিনারে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, কোটার মাধ্যমে আবারও মুজিববাদ ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখনও কোটা রয়ে গেছে বলে দাবি করেন তারা। বলেন, অবিলম্বে এই কোটা প্রথা বাতিল করতে হবে। শিক্ষার্থীরা উল্লেখ করেন যে কোটার জন্য এত প্রাণ দেওয়া হলো, সেই কোটা আবার ফিরে এসেছে। এর জবাব বর্তমান সরকারকে দিতে হবে বলেও হুঁশিয়ারি করেন শিক্ষার্থীরা। এর ফল বাতিল করে শুধু মেধার ভিত্তিতে নতুন ফল প্রকাশের দাবি তাদের। কিভাবে এই 5ই আগস্টের পরে বাংলাদেশে তারা পাবলিক মেডিকেলের মতো জায়গায় চান্স পাবে? এই বৈষম্য কিভাবে তাদের সাথে করা হলো? এই কোটা প্রথা বাতিল করে যারা অসঙ্গতিভাবে এখানে চান্স পেয়েছে তাদের ভর্তি বাতিল করতে হবে। এই কোটা পদ্ধতিকে তীব্র নিন্দা ভরে প্রত্যাখ্যান করছি। থামছে না বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা। নানা ইস্যুতে কয়েকদিন পর পরই ফুঁসে উঠছে সীমান্তের মানুষ। চাঁপাইনবাবগঞ্জে দুই দেশের জনগণের মধ্যেও ঘটেছে দিনভর সংঘর্ষ। অন্তর্বর্তী সরকারকে ভারতের মেনে না নেওয়াকে সংকটের কারণ বলছেন বিশ্লেষকেরা। তাই কূটনীতিকভাবে সমস্যা সমাধানের পাশাপাশি জাতিসংঘে যাওয়ার পরামর্শ তাদের। সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের কয়েকটি স্থানে উত্তেজনা বেশ কিছুদিন ধরে। এর মধ্যেই গাছ বা ফসল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবার উত্তেজনা। ভারতের লোকজন বাংলাদেশে ঢুকে পড়লে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এক পর্যায়ে বিএসএফ এর পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে আহতও হন কয়েকজন বাংলাদেশি। আগে থেকে অ্যাক্টিভ ছিল আমাদের উপর আক্রমণ করার জন্য। আমরা যাওয়ার পর দেখি আমাদের লোক কিছু হওয়ার পর দেখি ওরা আরও লোক বেড়ে চলে আসে। তারা দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদের শূন্যরেখা অতিক্রম করে প্রায় ম্যাক্সিমাম 50টি আম গাছ, অনেক গম এবং কলা গাছ, বড়ই গাছ, তারা এগুলো কেটে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত করেছে। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে দুই দেশের মানুষের আদান প্রদান প্রতিদিনের চিত্র। 5 আগস্টের পর সম্পর্কের টানাপোড়েনে যা ব্যাহত হচ্ছে। এছাড়াও শেখ হাসিনার ভারতে আশ্রয়, বন্যা, সীমান্ত হত্যা, সংখ্যালঘু নির্যাতনের গুজব, ভিসা বন্ধ সহ নানা ইস্যুতে সম্পর্কের অবনতি হচ্ছে। এর মধ্যে ভারতের কাঁটাতারের বেড়া বৈরিতায় নতুন মাত্রা, যাতে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগ হয়েছে দুই দেশের জনগণও। সীমান্তে জনগণের মধ্যে এই আদান প্রদান চলাফেরা থাকবে। আপনি কাঁটাতারে বেড়া দিয়ে তাদের এটা বন্ধ করতে পারবেন না। স্বতন্ত্র স্বাধীন দেশ হিসেবে আমাদের অধিকারটা ফিরে পেয়েছে, আমি বলবো সেই দিক থেকে। এটা তাদের জন্য গাত্রদাহের কারণ হতেই পারে। অন্তর্বর্তী সরকার আসার পর সীমান্তে নজরদারি বাড়িয়েছে দুই দেশই। এজন্য উচ্চ ক্ষমতার ক্যামেরা সহ বিশেষ যন্ত্র স্থাপনের অভিযোগ ভারতের বিরুদ্ধে, যা সীমান্ত চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞরা। আলোচনা মাঠে তাদেরকে আনতে হবে। তারাও কিন্তু আমাদের উপর নির্ভরশীল। আমাদের ছেড়ে তারা কি চলতে পারবে? যদি এটাকে এর পরবর্তীতে থামাতে হয় যে আর যাতে দিতে না পারে, সেক্ষেত্রে এটাকে আরও উপরের লেভেলে নিতে হবে। এই যে আন্তর্জাতিক চুক্তির বরখেলাপ হলো, অবশ্যই আমরা জাতিসংঘে অবহিত করতে পারি। 4156 কিলোমিটার সীমান্তের 3271 কিলোমিটার এরই মধ্যে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। বাকি 885 কিলোমিটারেও বেড়া নির্মাণের চেষ্টা চলছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমান্তে সাউন্ড গ্রেনেড ছুড়ে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। চোকা সীমান্ত পরিদর্শন শেষে এই মন্তব্য করেছেন বিজিবির রহনপুর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। সীমান্তের 1 ইঞ্চি জমিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তার। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রক্ত ঝরলেও সুরক্ষিত থাকবে সীমান্ত। রোববার দুপুরে রাজধানীর তেজগাঁয়ে এই মন্তব্য করেন তিনি। শনিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের শূন্যরেখায় গম ও গাছ কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় আহত হন 3 বাংলাদেশি। উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে। তাদের অভিযোগ, বছরের পর বছর ভারতের আধিপত্য সীমান্তে।
সুযোগ পেলেই ওপারের লোকজন ঢুকে পড়ছে এপারে। তাদের আগ্রাসনে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত স্থানীয়রা। এক কথায় আমরা যেখানে ওরা ক্ষতি করেছে এই ক্ষতির কেন্দ্র করে এটার আমরা বিচার চাই। আমরা চাই উভয় দেশের জন্যই শান্তি, উভয় দেশের সীমান্ত এলাকার মানুষ যেন সুখে বসবাস করতে পারে, ফসলি জমি ক্ষেত চাষাবাদ করতে পারে, এই ধরনের একটা সমাধান। রোববার দুপুরে চৌকা সীমান্ত পরিদর্শনে যান বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বলেন, দেশের 1 ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না। সীমান্তে জনগণ ও বিজিবি প্রস্তুত রয়েছে। মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা ওরা ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজিবির হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন। এদিকে রাজধানীতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, আওয়ামী লীগ সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি, তাই কোনো উত্তেজনা ছিল না। তবে অন্তর্বর্তী সরকার এই প্রশ্নে কোনো ছাড় দেবে না। বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্ত এই সাইডে কেউ কোনোদিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। শিবগঞ্জের চৌকা সীমান্তেই গত 5 জানুয়ারি বিএসএফের বেড়া নির্মাণ ঘিরে দেখা দেয় উত্তেজনা। সে সময় বিজিবির বাধার মুখে পিছু হটে বিএসএফ। পরে ঢাকা ও দিল্লিতে পাল্টাপাল্টি তলব করা হয় রাষ্ট্রদূতদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাতে এবার চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের পরিস্থিতি আজ কেমন দেখছেন এবং এলাকাবাসীর মাঝে কি কোনো উত্তেজনা আছে কিনা? দেখুন, শনিবারে যে দুই দেশের নাগরিকদের মধ্যে অর্থাৎ ভারত এবং বাংলাদেশের নাগরিকদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে গেছে, এরপরে স্বভাবতই আসলে একটা চাপা উত্তেজনা থাকবেই গ্রামগুলোতে এবং এখানকার মানুষগুলো আমাদেরকে তেমনটাই জানিয়েছেন। তারা যেটা বলেছেন যে ভারতীয় নাগরিকরা যেভাবে আগ্রাসী মনোভাব নিয়ে, যেভাবে হামলা করার মনোভাব নিয়ে ধেয়ে এসেছে বাংলাদেশের দিকে এবং বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে তাদের ওপর হামলা চালিয়েছে, তাদের বাংলাদেশি নাগরিকদের আহত করেছে, এটা আসলে বাংলাদেশিদের সার্বভৌমত্ব রয়েছে সেই গ্রামগুলোর মানুষের মধ্যে একটা চাপা আতঙ্ক বিরাজ করছে, একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে চাপা পরিস্থিতি একেবারে শান্ত রয়েছে, স্বাভাবিক রয়েছে। আমরা গত কালও সারাদিন সীমান্ত এলাকায় ছিলাম। আমরা যেটা দেখেছি যে স্বাভাবিক যে বিজিবি এবং বিএসএফ এর টহল থাকে সীমান্ত এলাকায়, সেই সীমান্ত এলাকাতে তেমন টহলই রয়েছে। মানুষ সীমান্তের যে কাছাকাছি চাষযোগ্য জমি রয়েছে সেখানে কৃষকরা গিয়েছেন এবং সেখানে চাষাবাদের ব্যস্ত সময় পার করেছেন। তবে সব মিলিয়ে তাদের ভেতরে একটা ভয়, তাদের ভেতরে একটা আতঙ্ক রয়েছে। আপনাকে যদি বলি, চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, তিনি যেটা জানিয়েছেন যে আসলে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হলেও তারা চেষ্টা করছেন এই ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়, সীমান্তে যেন আর কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না হয়। এই কারণে তারা বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়েছেন। গতকালও আমরা দেখেছি যে চৌকা সীমান্তের পাশে একটি স্থানে আসলে স্থানীয় জনসাধারণকে নিয়ে মত বিনিময় সভা করা হয় এবং এই মত বিনিময় সভায় বিজিবি অধিনায়ক সীমান্তের কাছাকাছি মানুষকে যেতে নিষেধ করেন। আজকে সকাল থেকেও আসলে বিভিন্ন পয়েন্টে বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে, বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। যারা সীমান্তের কাছাকাছি জমি রয়েছে সেখানে যারা যেতে চায় তাদের পরিচয় নিশ্চিত হয়ে তারা যদি প্রকৃত কৃষক হয় তবেই আসলে সীমান্ত এলাকার জমিতে চাষবাসের জন্য যেতে দেওয়া হচ্ছে। আপনাকে একটি বিষয় বলে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ। রাজনৈতিকভাবে ভুল করলে বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে প্রয়াত রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দলের কর্মসূচিতে আওয়ামী লীগ অনুপ্রবেশকারীদের ভিড়তে না দেওয়ার নির্দেশ দেন।
সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভা। এতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং দেশের উন্নয়নে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিতে সকল সেক্টরে উন্নয়ন করে গেছেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে অন্য দলকে পুনর্বাসনের চিন্তা না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই আগস্টের এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য 5ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন। সরকারের যারা আমরা আছে, যারা কর্মচারী কর্মকর্তা আছে, তারা কিন্তু আবার শুরু করেছে আগের মতো কাজ। দুর্নীতি শুরু হয়ে গেছে। দয়া করে এই দুর্নীতি যেন না হয় সেই দিকে আপনারা লক্ষ্য দিন। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের কর্মসূচিতে আওয়ামী অনুপ্রবেশকারীদের ভিড়তে না দেওয়ার নির্দেশ দেন তিনি। অন্য কেউ সরকার গঠন করল, তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন? আপনি বলতে আমি, বাংলাদেশে যদি 1 কোটি বিএনপির নেতাকর্মী থাকে, সবকিছু মিলিয়ে আমি 1 কোটি মানুষকেই বলছি, আপনারা কি ভালো থাকতে পারবেন? রাজনৈতিকভাবে ভুল করলে বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তখন অনুতপ্ত হতে হবে বলেও সতর্ক করেন তিনি। আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে যখন সতর্ক হতে হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দলসহ অংশীজনদের ঐক্যমত্য ছাড়া সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন অসম্ভব বলে মনে করেন বিএনপি মহাসচিব। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে, বাকি কাজ নির্বাচিত সরকার পরে করবে বলেও মত তার। রোববার সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন হয় বিএনপির সব কার্যালয়ে। তারপর কেন্দ্র ঘোষিত সময়ের আগেই ছোট ছোট মিছিল নিয়ে জিয়া উদ্যানে আসেন বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীরা। সবাইকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দেশ গঠনে তার অবদান তুলে ধরেন বিএনপি মহাসচিব। একদিকে যেমন একজন সৈনিক ছিলেন, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক একইভাবে অতি অল্প সময়ের মধ্যে সমস্ত ক্ষেত্রগুলোকে নতুন সংস্কার করে তিনি জ্বালিয়ে কাজ শুরু করেছিলেন। এ সময় সমসাময়িক ইস্যুতে মির্জা ফখরুল বলেন, ভোটের অপেক্ষায় আছে পুরো দেশ, তাই প্রাথমিক সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে। অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। যে কোনো পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে 1 যুগেরও বেশি সময় পর নেতাকর্মীদের এমন শোডাউন। নেতাকর্মীরা বলছেন, জিয়াউর রহমানের আদর্শ চেতনা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জিয়া উদ্যান, ঢাকা। এবার নির্ভুল ভোটার তালিকা তৈরির জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। নাগরিক ভোগান্তি রোধে তথ্য সংগ্রহকারীদের দেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রশিক্ষণ। আজ থেকে প্রাপ্তবয়স্ক সবাইকে সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়ার আহ্বান ইসির। নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং নানা কারণে তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের তথ্য সংগ্রহের পাশাপাশি মৃতদের নাম বাদ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া হয় প্রতি বছর। এবার 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তাদের সবাইকে অন্তর্ভুক্ত করা হবে।
20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রাথমিক তথ্য সংগ্রহ। পরে ভোটারদের বায়োমেট্রিক তথ্য গ্রহণ সহ নিবন্ধন সম্পন্ন হবে স্থানীয় কেন্দ্রে। এই প্রক্রিয়া চলবে 5 ফেব্রুয়ারি থেকে 11 এপ্রিল পর্যন্ত। আর 12 ফেব্রুয়ারি থেকে 16 এপ্রিল পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার এলাকায় স্থানান্তরের আবেদন নেওয়া হবে। একই সময়ে মৃতদের নামও বাদ দেওয়া হবে। সংগৃহীত তথ্য সার্ভারে আপলোড করা হবে 5 মের মধ্যে। এবারও তথ্য সংগ্রহ হবে। আমরা প্রশিক্ষণে মাননীয় কমিশনের যে নির্দেশনা সেগুলো শেয়ার করেছি এবং আমাদের আইন বিধির আলোকে মাঠ পর্যায়ে গিয়ে ভালোভাবে কাজ করতে বলেছি। 11,801 জন তত্ত্বাবধায়কের অধীনে সারা দেশে তথ্য সংগ্রহকারী 55,016 জন। বর্তমানে খসড়া তালিকায় মোট ভোটার 12,36,83,512 জন। এবার নতুন 19 লাখ ভোটার যুক্ত হতে পারেন বলে ধারণা নির্বাচন কমিশনের। এই কার্যক্রম পরিচালনায় নির্বাচন কমিশনকে প্রাথমিকভাবে 175টি ল্যাপটপ, 200 স্ক্যানার ও 4,300 ব্যাগ দিয়েছে ইউএনডিপি। শিক্ষকদেরকে আমরা মোটিভেট করার চেষ্টা করছি। এনআইডি মানুষের জন্য যে কি প্রয়োজন এবং যদি ভুলটা হয়ে যায় তাহলে মানুষের যে কি পরিমাণ কষ্ট হয় সেটা ওনাদেরকে আমরা বোঝাবার চেষ্টা করেছি। প্রতি বছর 2 জানুয়ারি থেকে 2 মার্চের মধ্যে চলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। তবে আগের বছরের তথ্য নিয়ে খসড়া তালিকা প্রকাশ করা হয় 2 জানুয়ারি। আর দাবি ও আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকা দেয়া হয় 2 মার্চ। এছাড়া নির্বাচনের সময় বাদে যে কোনো সময় তালিকা সংশোধন করতে পারে কমিশন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে আজ শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। এ নিয়ে আরও জানাতে রাজশাহী ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজশাহী থেকে জানাবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, ভোটার তালিকা হালনাগাদের রাজশাহী থেকে কী ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন এবং কখন শুরু হবে তথ্য সংগ্রহের কাজ? দেখুন, আজকে 10টার পর থেকেই রাজশাহী সিটি কর্পোরেশন সহ রাজশাহী অঞ্চলে অর্থাৎ রাজশাহী বিভাগে ভোটার তালিকা হালনাগাদের যে কার্যক্রম সেটি শুরু হবে এবং রাজশাহী বিভাগে রয়েছে 39টি আসন, যেখানে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে মোট ভোটার সংখ্যা রয়েছে 1,54,73,340 জন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তাদের এই কার্যক্রম আজ থেকে শুরু হবে এবং সেটি 30 জুন পর্যন্ত চলবে এবং নতুন ভোটার সংযোজনের ক্ষেত্রে এবং যারা এখানে যাদের বয়স 1-1-8 অর্থাৎ 2008 সালে থেকে যাদের বয়স 2008 সালে যাদের জন্ম হয়েছিল তারাই কিন্তু এই নতুন ভোটারের তালিকায় অন্তর্ভুক্ত হবেন এবং এর পূর্ববর্তী যাদের জন্ম হয়েছে তারা কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবেন। সেই সাথে এখানে আমরা দেখেছি যে এখানে যারা ভোটাররা এবং যারা মারা গেছেন ঠিক তাদেরও কিন্তু এখানে একটি বিষয় রয়েছে, তাদের ক্ষেত্রে নাম কর্তনের যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি তা এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা রয়েছেন তাদের যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু বাড়ি বাড়ি যাবেন এবং তথ্য সংগ্রহ করবেন এবং এটি 30 জুন পর্যন্ত চলবে এবং এরপরে কিন্তু এর যে খসড়া তালিকা সেটি আগামী বছর 2 জানুয়ারি এটি প্রকাশ করা হবে এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 2 মার্চ এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এখন পর্যন্ত তাদের যে মাঠকর্মী যে তথ্য সেটি বলছে এবার নতুন ভোটার সংযোজন হতে পারে বা অন্তর্ভুক্তি হতে পারে প্রায় 2,30,000-এর মতো রাজশাহী অঞ্চলে, অর্থাৎ রাজশাহী 8টি জেলায় রাজশাহী বিভাগে যে 39টি সংসদীয় আসন রয়েছে সেখানে তাদের প্রায় 2,28,000 ভোটার নতুন ভোটার কিন্তু সংযোজন হতে পারে এবং তারা এই পর্যন্ত তারা বলছিলেন যে 10টার পর থেকেই তাদের কার্যক্রম এটি শুরু হবে এবং যারা এখানে মাঠকর্মীরা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটি জোনে তারা বাড়ি বাড়ি গিয়ে তাদের এই তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। জি, আপনি আমাদের সাথে থাকুন। চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী আহসান রিটন। নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতে কমিশনকে কি চট্টগ্রামে পর্যাপ্ত জনবল নিয়োগ দিয়েছে কিনা এবং ভোটারদের সঠিক তথ্য পেতে সচেতনতামূলক কি পদক্ষেপ নেওয়া হয়েছে?
দেখুন, আমরা আসলে গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামের নানা অলিগলিতে দেখছি যে আসলে ভোটার তালিকা হালনাগাদের যে বিষয় সেটি নিয়ে আসলে মাইকিং করা হচ্ছে। জনগণকে আসলে এটি নিয়ে তাদের যে প্রাক প্রস্তুতি সেটি নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। আপনি জানেন যে আসলে চট্টগ্রামে যে আজকে থেকে যে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে এবং সেটির জন্য ৩,৫৪২ জন নানা পর্যায়ের কর্মকর্তাকে আসলে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গত 3 দিন সেই প্রশিক্ষণটি চলেছে। আজকে সকাল 10টার পর থেকে তারা আসলে প্রশিক্ষিত যেই লোকজন রয়েছে তাদের মধ্যে কেউ কেউ মানুষের যে বাড়ি বাড়ি রয়েছে সেই বাড়ি বাড়ি গিয়ে তারা আসলে ভোটার তালিকা হালনাগাদকরণের যে কাজ সেটি তারা শুরু করবেন। এবং আমরা দেখছি এটি নিয়ে আসলে মানুষের মধ্যে চরম একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে। 2008 সালে যাদের 2008 সাল কিংবা তার আগে যাদের জন্ম তাদেরকে আসলে এই নতুন যে ভোটার তালিকা সেখানে আসলে অন্তর্ভুক্ত করা হবে বলে আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য রয়েছে। আপনি জানেন যে আসলে সাম্প্রতিক যে দ্বাদশ জাতীয় নির্বাচন হয়ে গেছে সেইখানে সেই সময় চট্টগ্রামে 63,14,397 জন ভোটার ছিলেন ভোটার তালিকা অনুযায়ী, এবং আমরা দেখেছি এর মধ্যে সেটি 2,34,574 জন বেড়ে বর্তমানে চট্টগ্রামে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 65,68,971 জন। অর্থাৎ আগে যেটি ছিল সেটির বেশ কিছু বেড়ে এখন একটি নতুন সংখ্যা দাঁড়িয়ে আছে। তবে এর মধ্যেও অনেকে হয়তো মারা গেছেন, কেউ হয়তো অন্য কোনো কারণে তাদের হয়তো ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ পড়েছে। নানা রকম সংকট রয়েছে, সমস্যা রয়েছে। সেই বিষয়টিকে মাথায় রেখে আজকে সকাল 10টা থেকেই সেগুলো হালনাগাদকরণের কাজ শুরু করবে। আমরা দেখছি এটি নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যত রকমের ব্যবস্থা নেওয়া সব কিছু তারা নিয়েছেন। ইতিমধ্যে একটি বড় সংখ্যক কর্মকর্তাকে তারা প্রশিক্ষণ দিয়েছেন এবং সেখানে ভোটাররা যাতে ভবিষ্যতে কোনো ঝামেলায় না পড়েন, তারা যাতে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন সেই বিষয়গুলোকে মাথায় রেখেই তাদেরকে যাতে বোঝানো হয়। এবং সে লক্ষ্যেই তারা কিছুক্ষণ পর অর্থাৎ সকাল 10টার পর নগরবাসীর দ্বারা দ্বারে তারা যাবেন এবং যেখানেই যে ধরনের পদক্ষেপ নেয়ার সেগুলো তারা নেবেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামে আসলে ভোটার তালিকা হালনাগাদকরণের বিষয়ে এখন সবকিছু প্রস্তুত, কিছুক্ষণ পরেই সেটি শুরু হবে। তো এই হচ্ছে আমার কাছে চট্টগ্রাম থেকে ভোটার তালিকা হালনাগাদ করার বিষয় এখন পর্যন্ত সর্বশেষ। রাজশাহী এবং চট্টগ্রাম থেকে ভোটার তালিকা হালনাগাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার আগের দিন তিনি বৈঠক করলেন চীন, রাশিয়া ও মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর আশ্বাস দেন তারা। এ সময় অর্থনীতি, বাণিজ্য সহ নানা ইস্যুতে নিজ নিজ অবস্থান তুলে ধরেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে বেজিংয়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার বসবে দু দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। আলোচনায় গুরুত্ব পাবে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ। সফরের আগে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। এর মধ্য দিয়ে ঢাকা বেইজিং বোঝাপড়া আরও বাড়বে। আমরা খোলা মন নিয়ে বাংলাদেশের সব প্রস্তাবের ওপর আলোচনা করতে প্রস্তুত। এরপর পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার নতুন রাষ্ট্রদূত। পরে তিনি বলেন, অতীতেও রাশিয়া বাংলাদেশের পাশে ছিল, সেই ধারা অব্যাহত থাকবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাকা পরিশোধের জটিলতা দ্রুতই কেটে যাবে বলে আশা করছি। এ নিয়ে কারিগরি দল কাজ করছে। স্থানীয় মুদ্রা সহ সার্বিক সম্পর্কের বিষয়ে ইতিবাচক দুই দেশ। বাংলাদেশ থেকে কৃষি এবং জাহাজ নির্মাণ শিল্পের জন্য কর্মী নেবে রাশিয়া। তবে তার আগে হবে বিস্তারিত আলোচনা, পরে চুক্তি করার পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স সাক্ষাৎ করেন উপদেষ্টা ও সচিবের সঙ্গে। এ নিয়ে মার্কিন দূতাবাস জানিয়েছে, গণতান্ত্রিক পথ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ সুইজারল্যান্ডে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফরে দেশটির উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়বেন রাতে। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সেখানে জার্মানির চ্যান্সেলর, থাইল্যান্ড, ফিনল্যান্ড সহ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া মেটা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ কয়েকটি সংস্থার সঙ্গেও বৈঠক করবেন। সম্মেলনে বাংলাদেশ বিষয়ক আলাদা সংলাপ অনুষ্ঠিত হবে। এই সফর বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে বলে জানিয়েছেন ডেপুটি প্রেস সেক্রেটারি। শিগগিরই আয়নাঘর পরিদর্শন করতে যাওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি। গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে বিস্তারিত জানানো হয় বৈঠকে। এ সময় আয়নাঘর নামে পরিচিত জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিদর্শনের অনুরোধ জানান কমিশনের সদস্যরা। তাদের মতে প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা সাহস পাবেন। বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনা করেছেন প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন তদন্ত কমিশন। 6 বছরের শিশুকে গুমের বর্ণনা তদন্তে উঠে এসেছে বলেও জানিয়েছেন তারা। এ সময় আয়নাঘর পরিদর্শনের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য খরচে ভবন মালিকদের অনীহা আর আইন প্রয়োগের শিথিলতার কারণে রাজধানীর বহুতল ভবনে বারবারই আগুন লাগছে। পানির অভাব, যানজট শুরু, রাস্তা, বিদ্যুৎ ও ইন্টারনেটের তারের কারণে আগুন নেভানোর সময় বেগ পেতে হয়। নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকার কারণে আইন প্রয়োগ করতে পারছে না ফায়ার সার্ভিস। শীতের সময় রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড যেন স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। শুক্রবারও হাজারীবাগে ফিনিক্স লেদারের 7তলা ভবনের 5ম তলায় আগুন লাগে, যেখানে ছোট ছোট কারখানা চালায় বিভিন্ন প্রতিষ্ঠান। আগুন লাগার পর সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ঘটনাস্থলে যেতে পারেনি, এমনকি বড় লেডার ওঠানোর মতো জায়গাও পাওয়া যায়নি। আগে 2বার আগুন লাগার পর ভবনটিকে আগুন ব্যবস্থাপনার জন্য চিঠি দিলেও কাজ হয়নি। ডিসেম্বরে সচিবালয়ে ভয়াবহ আগুনে পুড়ে যায় 5টি মন্ত্রণালয়। সেখানে ফায়ার সার্ভিস চিঠি দিলেও কান দেয়নি মন্ত্রণালয়। এমনকি সচিবালয়ে নেই ইমার্জেন্সি সিঁড়ি সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। মোবাইল কোর্টে আমাদের একটা সীমাবদ্ধতা রয়েছে যে আমাদের নিজস্ব কোনো ম্যাজিস্ট্রেট নেই, আমাদের লোকাল গভর্নমেন্টের উপর নির্ভর করে অথবা অন্যান্য সংস্থার উপর নির্ভর করে থাকতে হয়। মামলার ক্ষেত্রে জটিলতা আছে, আপনি জানেন যে সংস্থা কর্তৃক কোনো মামলা ওইভাবে নিতে চায় না, আইনত কারোর নামে দিতে হয়, মানে যিনি বাদী হয়ে মামলা করবেন তার নামটা উল্লেখ করতে হয়। এখানে জটিলতা রয়েছে যে এই ইন্সপেক্টর তো 2 দিন পরে পোস্টিং হয়ে আরেক জায়গায় চলে যাবে, তখন এই মামলাটা কিভাবে পরিচালনা হবে। বিশ্লেষকরা বলছেন ফায়ার সার্ভিস কাজ শুরু করার আগেই ফায়ার ডিটেকশন সিস্টেম থাকলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। তবে এই বিষয়ে টাকা খরচে ভবন মালিকদের আগ্রহ কম। শুধু আমি লাইসেন্স একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলাম সেটা কিন্তু কখনো, যদি প্রয়োজন হয়, যদি রিস্ক থাকে, এখন বিল্ডিংগুলো দরকার ফায়ার ব্রিগেডের এমন এনফোর্সমেন্ট পাওয়ার থাকবে, তারা দরকার বন্ধ করে দেবে। আসলে ফায়ারের সেফটি না থাকলে আমি ট্রেড লাইসেন্স পাবো না এবারে, এবং আমাকে একটা দায়বদ্ধতা করতে হবে। রাজধানীর বহুতল ভবনগুলোর মালিকদের ফায়ার সেফটি রুলস মানতে বাধ্য করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মধ্যরাতের আগুনে পুড়ে ছাই মিরপুর 6 নম্বরের বাটা শোরুম। রাত 12টার দিকে লাগা আগুন 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। আগুনে কেউ হতাহত না হলেও পুড়ে গেছে মালামাল। তদন্ত শেষে আগুনের কারণ ও মোট ক্ষয়ক্ষতি জানা যাবে বলছে ফায়ার সার্ভিস। তবে মালিক পক্ষের দাবি প্রায় 2.5 কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে। রোববার মধ্যরাতে মিরপুর 6 নম্বরে অবস্থিত বাটার শোরুমে আগুন লাগে। প্রশিকা মোড়ে দোতলা ভবনের নিচতলায় বাটার শোরুম পুড়ে ছাই হয় আগুনে। এলাকাবাসী জানান রাত 12টার দিকে শোরুমের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে ভবন মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। ক্লোজিং করে বাসায় যাচ্ছিলাম, তখন শোরুমের যে ব্যানার থেকে হালকা ধোঁয়া বেরোতে ছিল। তো ওই অবস্থায় কিছু লোক জড়ো ছিল, ওই তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন দিছে। প্রথমে করলো, ওই একটা সিলিং ভাঙলো, ভেঙে দেখে ওইখানে কিছু নাই, পরে 2টা তালা ভাঙলো, ভেঙে ভিতরে ঢুকে দেখে অনেক খারাপ অবস্থা, ধোঁয়ায় একদম ভর্তি। শোরুমের ম্যানেজার জানান 2.5 কোটি টাকার মতো মালামাল ছিল সেখানে, যার পুরোটাই পুড়ে শেষ। আগুনের কারণ জানা না গেলেও কেউ উদ্দেশ্যপূর্ণভাবে আগুন লাগিয়েছে এমনটাই সন্দেহ বাড়ির মালিকের। 2.5 কোটি বা তার বেশি প্রোডাক্ট আছে, ফার্নিচার আছে, এখন তো সবই শেষ। বুঝতে পারতেছেন এটা কিভাবে লাগছে, কেউ লাগাইছে, কারণ আমাদের একটু ঝামেলা আছে।
খবর পেয়ে একে একে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। 1.5 ঘন্টার চেষ্টায় রাত 1:35 আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। গুদামটা অনেক ভিতরে, যে এটা ভিতরে যাওয়া খুবই সরু রাস্তা ছিল, যার কারণে আগুনটা আমাদের নিভাতে একটু ব্যাগ পেতে হচ্ছিল। আর প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হচ্ছিল, যেহেতু জুতার কারণে রাবার জাতীয় পদার্থ থেকে প্রচণ্ড প্রকারে ধোঁয়া সৃষ্টি হয়। আগুন নেভাতে এলাকাবাসী সহায়তা করলেও বিপুল সংখ্যক উৎসুক জনতার ভিড়ে অগ্নি নির্বাপনে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখনো বিনামূল্যের ২৬ কোটি পাঠ্য বই ছাপানো হয়নি, তবে দিনরাত ছাপাখানাতে কাজ চলছে বলে জানিয়েছেন মুদ্রণ মালিক সমিতি। কাগজের সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানান তারা। এনসিটিভি বলছে এরই মধ্যে কাগজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সব বই ছাপা শেষ হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়। এরপর বাতিল করা হয় নতুন শিক্ষাক্রম, সেই সঙ্গে পাণ্ডুলিপি পরিমার্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। বই ছাপাতে সাধারণত 4 থেকে 5 মাস সময় লাগে। এবার বইয়ের পরিমার্জন শেষে 40 কোটি বই ছাপানো শুরু হয় ডিসেম্বর থেকে। সব বই ছাপা হচ্ছে দেশি ছাপাখানায়। মুদ্রণ মালিক সমিতি বলছে, একদিকে কাগজের সংকট, অন্যদিকে দামও টন প্রতি 15 থেকে 20 হাজার টাকা বেড়েছে। ছাপাখানাতে 24 ঘন্টায় কাজ চলছে। প্রথম কিনা শুরু করলাম 1,05,000, 12, 17 থেকে 1,32,000, এখন 1,38,000 টাকা হয়ে গেছে। কাগজের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে, অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। তারপরেও পয়সা দিয়ে সিরিয়াল করে কাগজ পাওয়া যাচ্ছে রেশনিং পদ্ধতি। এনসিটিভি বলছে, মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ সহায়তা দেয়া হচ্ছে। কাগজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত সরকারের ভূত প্রিন্টারদের মধ্যে যেমন আছে, অন্যদিকে পেপার মিলগুলির মধ্যেও আছে। তো আমরা যেহেতু প্রিন্টাররা হচ্ছে আমাদের ইমিডিয়েট, তাদের সাথে আমরা মূল কাজটা করে থাকি। তো এটা করতে গিয়ে আমরা দেখলাম যে এটা পেপার মিল পর্যন্ত এটা ছড়িয়ে গেছে, মানে তাদেরও সুযোগ আছে, সুযোগ তারা নেয় যে পরিস্থিতির সুযোগের দাম বাড়িয়ে দেয়। তার জন্য আমরা কিছু কাগজ আমদানির ব্যবস্থা করে দিচ্ছি। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সব বই এ মাসের মধ্যে ছাপার চেষ্টা করা হচ্ছে। এনসিটিভি জানায়, আগামী সপ্তাহের মধ্যে দশম শ্রেণীর সব বই দেয়া হবে। ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছবে। প্রাথমিকের সমস্ত বইগুলি, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে বাকি বইগুলো দেওয়া, এবং অন্যদিকে আমাদের এবং ইবতেদায়ী বইগুলো দেওয়া, এবং সেই সাথে আমাদের মাধ্যমিকের দশম শ্রেণীর বইগুলো আগে শিক্ষার্থীদের হাতে পৌঁছানো। এবার বইয়ের কাগজের মান অন্যবারের চেয়ে অনেক ভালো বলছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 30 জন। রোববার সন্ধ্যায় সদর উপজেলার সিঙ্গারকুল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে সিঙ্গারকুল গ্রামের মুসলিম শেখের সাথে একই গ্রামের বাবলু মোল্লার বিরোধ চলছিল। এরই জেরে রবিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে দেশে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের 30 জন আহত হয়। আহতদের 11 জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বন্ধ হওয়ায় আশঙ্কায় ক্ষুব্ধ যুক্তরাজ্য প্রবাসী ও সিলেটের বাসিন্দারা। আগামী এপ্রিল থেকে এই রুটে অনলাইন টিকিট বুকিং বন্ধ রাখা হয়েছে। তবে বিমান কর্তৃপক্ষ বলছে, আজ হজ ফ্লাইটের কারণে আপাতত টিকিট বুকিং বন্ধ রয়েছে। যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ডে বসবাস করা প্রায় 3 লাখ প্রবাসীর মধ্যে বেশিরভাগই সিলেটের অধিবাসী। 2020 সাল থেকে ম্যানচেস্টার সিলেট সরাসরি ফ্লাইট সুবিধা পাচ্ছেন বার্মিংহাম, নিউক্যাসল, গ্রেটার ম্যানচেস্টার সহ পুরো স্কটল্যান্ডের প্রবাসীরা। তবে এপ্রিলের পর নতুন করে টিকিট বুকিং বন্ধ থাকায় ফ্লাইটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অন্য এয়ারলাইন্সে গেলে ট্রানজিট নিতে হয় দুবাইয়ে কিংবা কাতারে। এটা আসলে আমাদের মুরব্বীদের জন্য খুবই কষ্টকর। এটা যদি বন্ধ হয় তাহলে আমরা যারা বিদেশে আছি, নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি, আমাদের অনেক অসুবিধা হবে। বুকিং বন্ধ রাখায় ম্যানচেস্টারের সহকারী হাইকমিশনের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন প্রবাসীরা। ফ্লাইট চালু রাখতে সরব সিলেটের বাসিন্দারাও। এই দাবিনামা আমরা শীঘ্রই
বাংলাদেশের বিমানের যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব এবং আমরা আশা করব প্রবাসীদের সুবিধা এবং অন্যান্য সামগ্রিক দিক বিবেচনা করে এই ফ্লাইটটি চালু থাকবে। অতি বিলম্বে যাতে ফ্লাইটটা চালু আছে এই ঘোষণাটা দেওয়া হয়, নতুবা হবে কি মানুষ বা যাত্রীরা মনে করতেছে যে মে মাস থেকে হয়তো ফ্লাইট আসবে না, এই জন্য যারা মে জুন জুলাইতে আসবে এরা অন্য এয়ারলাইন্সের দিকে ফ্লাইটগুলো বুকিং করতেছে, এতে বিমান তার রাজস্ব হারাবে। বিমান কর্তৃপক্ষ বলছে ফ্লাইট বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে এপ্রিলে হজ ফ্লাইট থাকায় এই রুটে আপাতত টিকিট বিক্রি বন্ধ রয়েছে। সামনে আবার হজ আছে তো আমাদের তো হজের জন্য এক্সট্রা ফ্লাইট নাই, এখন বন্ধ করার কোনো ইয়ে নাই। আমাদের আছে তো ভিতরে ইন্টারনাল কিছু বিষয় আছে যেগুলো তো পাবলিকলি শেয়ার করা যায় না। এই রুটে সপ্তাহে সরাসরি 3টি ফ্লাইট চললেও গত বছরের অক্টোবরে বন্ধ হয়ে যায় একটি। বর্তমানে প্রতি সপ্তাহে সরাসরি সিলেট ম্যানচেস্টার রুটে 2টি ও হিথ্রো বিমানবন্দরে 4টি ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে, ধন্যবাদ সবাইকে।